হ্যালো, শুরু করেন। বলা শুরু করবো। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে সাফ জয়ী প্রথমবারের মতো সাফ জিতে বাংলাদেশে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দল। দর্শক, চলুন আমরা দেখতে পাচ্ছি যে এই দলটি একটু অর্থাৎ বিকেল 4:30টার দিকে কিন্তু ঢাকায় তারা ল্যান্ড করেছিল এবং ল্যান্ড করার পর এই প্রায় 45 মিনিটের কিছু সময় পর তারা গণমাধ্যমের একদম বাইরে ইমিগ্রেশন শেষ করে বাইরে এসেছেন এবং তাদেরকে বরণ করেছেন বাফুফের বেশ কিছু কর্তা ব্যক্তির। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কর্তা ব্যক্তি যারা আছেন তারা তাদেরকে বরণ করছেন এবং ফুল দিয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে এবং মিষ্টি মুখ করিয়ে তাদেরকে ঢাকায় আসলে নেওয়া হচ্ছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি এই যে ট্রফিটি যার হাতে রয়েছে, অর্থাৎ আমাদের আন্ডার 20 ফুটবল দলের ক্যাপ্টেন যে নিয়মিত শ্রাবণকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি বাফুফের আমির খান, যিনি আসলে এখন দর্শক আমাদের অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ মারুফুল হক, আমরা তাকে দেখতে পাচ্ছি। আমির খান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং আমাদের আরেক সদস্য তিনি তাদের মিষ্টি মুখ করাচ্ছেন বাফুফের অন্যান্য কর্মকর্তারা। দর্শক, আপনারা জানেন যে দেশের যে বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের দেশ বিনির্মাণের যে আন্দোলনে, সেই আন্দোলনের কারণে কিন্তু অনেক রদ পরিবর্তন আসছে, যার কারণে কিন্তু আমরা বাফুফের অনেক শীর্ষ কর্তা ব্যক্তিদেরকেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু এছাড়া অন্যান্য কর্তা ব্যক্তি যারা রয়েছেন, যারা আসলে একটু রাজনৈতিক কিছুটা জায়গা থেকে একটু হয়তো মুক্ত রয়েছেন বা যাদের উপর অনেক ধরনের প্রেশার নেই, তারা কিন্তু এসছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ফুটবলার আর গোলকিপার শেখ মোহাম্মদ আশিককে, তিনি এখানে চলে এসছেন এবং একটা ছোট্ট মেয়েকে আমরা দেখতে পাচ্ছি যিনি আসলে এই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং জানানোর জন্য। দর্শক, আপনাদের যে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন শেখ আশিক। ফাইনালে তিনি এই দুর্দান্ত কিছু সেভ করেছিলেন, যার কারণে কিন্তু বাংলাদেশ প্রথমবারের মতো স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। দর্শক, দেখতে পাচ্ছি একটা গ্রুপ ছবি নেওয়ার জন্য আসলে একটা চেষ্টা চলছে। সেই চেষ্টাটার কিন্তু আসলে তারা চেষ্টা করছেন এবং সেখানে বেশ কিছু সদস্যরাও কিন্তু এখানে আসলে রয়েছেন, পুরো টিম, ম্যানেজার সহ হেড কোচ বাফুফের আমির খান, শেখ আশিক। আমরা মিরাজুল ইসলামকে দেখতে পাচ্ছি, ফাইনালে তিনি 2টি গোল করেছেন এবং সর্বোচ্চ 4টি গোল নিয়ে কিন্তু তিনি সর্বোচ্চ গোলদাতার এবং টুর্নামেন্ট সেরার পুরস্কারটিও কিন্তু তিনি আসলে জিতে নিয়েছেন। দর্শক, ওখানে নোভাকে দেখতে পাচ্ছি, রাব্বি রাহুল, তিনিও কিন্তু আসলে ফাইনালে কিন্তু নেপালের বিপক্ষে গোল করেছেন এবং যার গোলে কিন্তু 3-0 বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে আসলে নেপালে একটি গোল পরিশোধ করলেও কিন্তু তারা ফাইনালের হার এড়াতে পারেনি। ওয়াও, দুর্দান্ত একটা রোর আওয়াজ আসলে তারা দিল। দর্শক, আপনারাও শুনুন আরও একবার, তারা রোর আওয়াজটা আসলে করেছেন। প্রত্যেকের গলায় মেডেল, চ্যাম্পিয়নশিপের মেডেল দেখতে পাচ্ছি, ট্রফিটি সামনে দেখতে পাচ্ছি। বাংলাদেশ বলে একটি গর্জনের আওয়াজ এখানে এসছে, সেই গর্জনের আওয়াজটা দুর্দান্ত ছিল। দর্শক, এই 3টি ট্রফি কিন্তু আপনারা দেখেছেন, চ্যাম্পিয়নশিপের ট্রফি, সেরা গোলকিপারের ট্রফি, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার এবং টুর্নামেন্ট সেরার অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল, আসলে যেটা বলা হয়েছিল মোস্ট ভ্যালুয়েবল পুরস্কার, সেটাও কিন্তু আমাদের মিরাজুল ইসলামের কাছে কিন্তু সেই মোস্ট ভ্যালুয়েবল পুরস্কারটি জিতেছেন। দর্শক, এই মুহূর্তে একটা অফিসিয়াল ফটো সেশনটি শেষ হয়েছে। ফটো সেশনটি শেষ হওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা সেলফি নিচ্ছেন শ্রাবণের সাথে করে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখে এখানকার যত আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাংলাদেশে এই অনূর্ধ্ব 20 ফুটবল দলকে নেওয়া হবে জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এনএসসিতে। এবং সেই এনএসসিতে নেওয়ার পর কিন্তু সেখানে আমাদের ক্রীড়া উপদেষ্টা যিনি রয়েছেন, ক্রীড়া উপদেষ্টাকে সঙ্গে তিনি কথা বলবেন এবং সেখানেও তাদের একটা ফুল দিয়ে আসলে ফুলের সংবর্ধনা দেওয়া হবে এবং সেই সংবর্ধনা শেষে বাফুফের নির্ধারিত ডিনারেও কিন্তু আসলে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল
দল এবং সেই অনূর্ধ্ব-20 ফুটবল দল সেই ডিনার শেষ করার পরে কিন্তু আনুষ্ঠানিক যে যাত্রাটা রয়েছে সেটি কিন্তু শেষ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ফুটবলাররা এখনও কিন্তু তাদের গণমাধ্যমের ইয়েটা আয়োজন তারা করছেন। আমি ওনাকেও আমাদের ক্যামেরাম্যানকে অনুরোধ করবো সেখানে আসলে যাওয়ার জন্য, যতটুকু গিয়ে কিছুটা ছবি আসলে আপনাদেরকে সরাসরি আর সামনে দেখানোর চেষ্টা করছেন। তিনি আসবেন এবং যতটুকু আসলে আপনারা চেষ্টা করবো সামনাসামনি দেখানোর জন্য যতটুকু পারে আর কি। দর্শক আমরা এখন চলে যাবো, ওই যে ঠিক আছে দর্শক পরে দেখাচ্ছি। আমরা একটু প্রথমেই এখন আমাদের দলের হেড কোচ মারুফুল হকের সঙ্গে আসলে কথা বলবো। তিনি আসলে আমাদেরকে ফাইনাল নিয়ে জানাবেন। আমরা সরাসরি চেষ্টা করব তিনি কি করছেন। চলে যান, আমরা আপাতত এখন আর ওখানে যাচ্ছি না। আমরা কোচ মারুফুল হকের কাছ থেকে বক্তব্যটা শোনার চেষ্টা করব, তিনি কি বলবেন। আমরা সবাই চলে যাচ্ছি এবং ইতিমধ্যে আসলে পোডিয়ামগুলো আমরা দেওয়া শুরু করছি। আমরা আশা করছি হয়তো টিমটা পরিপূর্ণভাবে যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিছু ফুটেজ আর ক্লোজ ফুটেজ কিছু নেওয়ার জন্য খেলোয়াড়দের সেক্ষেত্রে বাইট বা ইন্টারভিউটা আমরা পেয়ে যাব। আমরাও এটা আসলে সরাসরি দিয়ে আসতেছি এবং প্রথমে আসলে শুভকামনা জানাচ্ছি। না, যেহেতু আমরা একটা মিশন নিয়ে গিয়েছি, যাওয়ার আগে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলবো এবং আমরা চ্যাম্পিয়ন হব। তাহলে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে ভারতকে অবশ্যই হারাতে হবে, যেহেতু আমাদের সেমিফাইনালটা ভারতের সঙ্গে পড়ে গিয়েছিল, যেহেতু আগের ম্যাচটা আমরা লস করেছিলাম নেপালের সঙ্গে। কিন্তু ম্যাচের কখনো আমাদের মনে হয় না যে আমরা লস করবো, কিন্তু ওদের যে অ্যাটাকগুলো হচ্ছিল ওপেন হওয়ার পর আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে কি বললে আমাদের শ্রাবণ কিন্তু সবগুলো পজিশন কভার করছিল এবং ডিফেন্সও কিন্তু কভার করছিল। মানে ফাইনাল টাচটা করলেও হয়তো হবে না, এটাই। আমি টোটালি কনফিডেন্ট ছিলাম এবং প্লেয়ারদের এই ম্যাচটা নিয়ে অনেক প্রিপারেশন ছিল। আমার এক্সট্রা ওয়ার্ক করতে হয়েছে তাদেরকে কাম অ্যান্ড কুল, মানে তাদের কনফিডেন্স লেভেলটা অপটিমাল লেভেলে আনার জন্য তাকে অনেক আমার কষ্ট করতে হয়েছে। এবং যেহেতু এক্সাইটমেন্ট সবসময় কিন্তু বিপর্যয় আনে, বিশেষ করে ফুটবল খেলা, তো তাদের যেন এক্সাইটমেন্টটা মানে এক্সট্রিম না চলে যায় সেটার জন্য কাজ করতে হয়েছে। আমি যদি একটুখানি স্মরণ করি, আপনি চট্টগ্রাম আবহাওয়ার কোচ যখন ছিলেন তখন বসুন্ধরা কিংসের বিপক্ষে একটা ম্যাচ নীলফামারীতে 3-0 গোলে পিছিয়ে থেকে 8 গোলে বের করেছিলেন 60 মিনিটের সময়। সে সময় একটা কথা বলেছিলেন প্রতিপক্ষের দুর্বলতা জানাটা খুব জরুরি। আপনি নেপালের বিপক্ষে ম্যাচের আগে কোন দুর্বলতা মার্ক করেছিলেন একটু বলেন। এখানে দুর্বলতা দুই ধরনের ছিল। একটা ছিল যে আমি দেখেছি ওদের প্লেয়িং স্টাইল খুব একটা চেঞ্জ করে নেই। ওরা যে 3টা ম্যাচ আগে খেলেছে, ওরা প্লেয়িং স্টাইল কখনো খুব একটা চেঞ্জ করেনি, একই ধারায় খেলে। আর আমার চ্যালেঞ্জটা ছিল, আমরা যেহেতু এখান থেকে মাত্র 15 দিন ট্রেনিং করে গিয়েছি এবং খুব মানে ফ্রিকোয়েন্টলি অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে, সেই আমাদের সেমিফাইনালে পরে একদিন আমাদের রিকভারি টাইম ছিল। তো আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করেছি যে তাদেরকে প্লেয়ারদেরকে ম্যাচের আগে ফুল রিকভার করার জন্য, এবং আলহামদুলিল্লাহ সেটা ঠিক ছিল। সেই জন্য তাদেরকে বলা ছিল যে যেহেতু অনেক মানে গরম ছিল এবং টার্ফ থেকে অনেক গরম বেরছিল, অনেকেই কিন্তু এই টার্ফে অনেকদিন খেলার অভ্যস্ত নয় আমার টিমে। তো তাদেরকে বলা হয়েছিল যে আমরা অ্যাটাকে আস্তে আস্তে যাবো, আগে ওদেরকে অ্যালাউ করবো আমাদের ভিতরে আসার জন্য, তারপর আমরা অ্যাটাকে যাবো, কাউন্টার অ্যাটাকে যাবো। কিন্তু যখন আমি দেখেছি প্রথম 10 মিনিটে তাদের অনেক মানে মিসপাস করছে এবং তা আমার কাছে মনে হচ্ছে তাদের মেন্টালি প্রেশারে ছিল, তাদের লোকাল ক্রাউড নেপাল টিমের প্লেয়ার নিতে পারছে না। তখন আমি আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করে প্লেয়ারদেরকে বললাম পজিশনাল প্লে এবং অ্যাটাকিং প্লে খেলতে বললাম, এবং এটারই রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। না, আমি তারেক যেটা বললো যে আসলে যখন দলটা যেন আমাকে অফার করা হয়েছে তার আগে কিন্তু আমি মোটামুটি একটা প্রিপারেশন কখনো ছিল না যে আসলে আমি এই লেভেলে করব। কিন্তু যখন বলা হচ্ছে যে আসলে কোচ প্রয়োজন, তখন আমি স্কোয়াডটা দেখেছি, এদেরকে দেখেছি, এদের সবাইকে আমি চিনি, সবাইকে ছোটোবেলা থেকে দেখেছি, যদিও তাদের কখনো কোচিং করি না, এদের লিগের পারফরমেন্স দেখেছি, এইচ লেভেলের পারফরমেন্স। তখন আমার একটা মানে টার্গেট ছিল যে না, এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এই ধারণা থেকে আমার দায়িত্বটা নেওয়া যাচ্ছে।
আমি কিন্তু আগে বলেছি যে আসলে অ্যাজ এ প্রফেশনাল কোচ অনেক কিছু ইমোশন আসবে, এগুলো কিন্তু মানে অ্যালাউ করতে দেওয়া যাবে না। প্লেয়াররা কিন্তু অনেক ইমোশনাল ছিল, আমি বারবার চেষ্টা করছি তাদেরকে যদি যেভাবেই হোক তাদের অপটিমাম লেভেলে রাখতে হবে কনফিডেন্স লেভেলটা, কারণ এখানে ইমোশনাল হলে তাদের কিন্তু সেখানে এক্সট্রিম পয়ে চলে যাবে, এক্সট্রিমে চলে কিন্তু তাদের এক্সাইটমেন্ট কখনো ভালো রেজাল্ট নিয়ে আসে না। না, আমি অ্যাকচুয়ালি যেহেতু দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ আন্ডার অনূর্ধ্ব-20, দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল। যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাও ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। ইনশাল্লাহ আমরা শুরু করব কোয়ালিফাইং এর মিশন। আপনি সবসময় বলে থাকেন যে এই লেভেল থেকে যদি শুরু করা হয় যে তাহলে ন্যাশনাল টিমে গিয়ে যে প্লেয়ারদের যে উইকনেসগুলো অর্থাৎ ফিনিশিং বলি বা যা কিছু আপনি ল্যাপটপ থেকে মার্ক করে মাঠে গিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করেন, এই জায়গাতে আপনার কাছে কি মনে হয় যে এই প্লেয়ারদের দ্বারা আসলে তাদের পসিবল কিনা বা যেই ল্যাকিংসটা নিয়ে ন্যাশনাল টিম আমরা সাফার করি এখান থেকে আপনি সেগুলো মার্ক করতে পেরেছেন কিনা? অ্যাকচুয়ালি প্লেয়ারদের যে এখন যে অবস্থা, আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে, কারণ রিপিটেশন না থাকলে তাদের এটা ভুল আসবে। যেহেতু ওটা আর্লি এজে শেখা হয়নি, এই বয়সে শেখাতে হলে সেটার জন্য রিপিটেশন থাকতে হবে এবং ফ্রিকোয়েন্সি থাকতে হবে, তাহলে কিন্তু ওরা একটা মানে ভালো পর্যায়ে যেতে পারবে। আসলে একজন কোচের তৃপ্তি আসলে যখনই একটা টিমের প্লেয়ারদের পারফরমেন্স চেঞ্জ হবে এবং সেই টিমটার রেজাল্ট চেঞ্জ হবে, তখনই কিন্তু কোচের তৃপ্তি। আচ্ছা, এন্ড অফ দ্য ডে কী হবে, ট্রফি একটা অন্য বিষয়, কিন্তু আমি যদি প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি চেঞ্জ আনতে পারি, টিমের চেঞ্জ আনতে পারি, সেটাই আমার তৃপ্তি। কিন্তু এই টুর্নামেন্টে আমার তৃপ্তি ছিল যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের টার্গেট ছিল, কিন্তু চ্যাম্পিয়নে এদের যে তৃপ্তি দেখেছি, এদের যে খুশি দেখেছি, সঙ্গে সঙ্গে যে দেশবাসীর উন্মত্ততা, এই মোমেন্টে দেশবাসীর যে উন্মাদনা বা তাদের উৎফুল্লতা দেখেছি, সেটা আমাকে বেশি তৃপ্তি দেয় আমার ম্যাচ উইনিংয়ের থেকে। জি, এদের জন্য আমি মনে করি 3টা গোষ্ঠী আছে, মানে 3টা স্টেক হোল্ডার আছে। 1 নম্বর কোচ, 2 নম্বর সংগঠক, 3 নম্বর হলো হিমসেলফ, ওরা নিজে। ওরা এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশন রাখতে পারবে না, তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে। তাদের ভালো মন্দ তাদেরকেই দেখতে হবে, এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফস্টাইল কী হবে, তার ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে, এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। আর আমার কোচ যে পজিশনে, সেই পজিশন অনুযায়ী দেবে তাদেরকে, তাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, টেকনিক্যাল জিনিসগুলি আমি সময় মতো তাদেরকে দিতে পারি, তাহলে তারা উৎকর্ষ সাধন করতে হবে। আরেকটা বিষয় হলো, ফেডারেশনের বিষয় হলো কিচ্ছু না, এই বয়সে প্লেয়ারদের নিয়মিতভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে হবে, এছাড়া ফেডারেশন করার কিছু নেই এদের। জিতলে কোনো ল্যাকিংস নিয়ে কথা হয় না, বাট আপনি কোনো ল্যাকিংস ফিল করেছেন কিনা? জেতার পরে আর কোনো ল্যাকিংস নিয়ে আসলে কথা হয় না, বাট আপনি এদেরকে ল্যাকিংস ফিল করেছেন? অ্যাজ এ কোচ, যেমন আমি টিম লস করার পর যেরকম আমি ফাইন্ডিংস থাকে আমার, আসলে আমার কী এখানে প্রবলেম ছিল সেটা যেরকম থাকে, যেরকম একটা আপনি যেহেতু বলেছেন রেজাল্ট হয়ে গিয়েছে এখানে কোনো, কিন্তু আর কি করা যেত, আর কি ঘাটতি ছিল, সেটাও ফাইন্ডিংস আমার থাকবে এবং আছে ইনশাল্লাহ, সেটা নিয়ে কাজ করবো ভবিষ্যতে। প্লেয়াররা থাকো, শ্রাবণ থাকো, মিরাজ মাঝখানে থাকো, নৌবা থাকো, ঠিক আছে, তোমরা থাকো, এখন তোমরা কথা বলো। ভাই আমরা একটু শর্টে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে, অনেক জার্নি করে আসছি। থেকেও যে একটা প্রফেশনাল স্টেপে যাওয়ার আগে যেটা অর্জন, এই অর্জনটা আসলে মানে ফুটবল এবং ব্যক্তি যারা প্লেয়ার তাদের কতটুকু মোটিভেশন বা ইন্সপায়ার করবে?
আসলে দেখেন এই ট্রফিটা কিন্তু অধরা, অনূর্ধ্ব 20 এর আগে কখনো ট্রফি জিতে নাই। তো অবশ্যই এই জিনিসটা আমাদের সকল খেলোয়াড় মানে ফুটবল ফেডারেশনের যারা আছে সংগঠক, তারপরে বাংলাদেশের যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র প্লেয়াররাও পারবে। এটা একটা আমি মনে করি প্রত্যেক দেশবাসী এবং প্রত্যেক ফুটবল প্রেমীকে একটা আলাদা অনুপ্রেরণা দিবে। এটা আসলে মানে বলতে পারেন এক্সাইটমেন্ট থেকে। আর আমরা দেখছি যে মানে অতীতে অনেক প্লেয়ার ট্রফি জেতার পরে এটা নিয়ে সেলিব্রেশন করছে, তো আমরাও এটাই ফলো করছি আর কি। আচ্ছা, ফাইনালের আগের দিন আপনাদের নিজস্ব কোনো কথা বলছিল কিনা? কারণ এটা মানে একটা ম্যাচ ঘুরে আপনারা একটা ইতিহাস করতে যাচ্ছেন, এই ধরনের আসলে ফাইনালের আগের দিন না, শুধু আমরা প্রত্যেক ম্যাচের আগের দিনই শুধু নিজেরা মানে প্লেয়াররা একা একা মানে পার্সোনালভাবে বসি কথা বলি, মানে সবার মতামত আমরা নেই যে বল যে আমরা কিভাবে কি করলে কি হবে, মানে সবাই মিলা কথা বলি। তো কথা বলার পরে সবাই সবার মতামত প্রকাশ করে। তো আমরা সবাই মানে আমাদের যে জিনিসটা ভুল হয় বা আমরা মাঠে কিভাবে করতে পারি এই জিনিসগুলো আমরা সবাই জানতে পারি। তো এইগুলো সবাই মাঠে অবলম্বন করে আর কি। আসলে দেখেন সবাই কিন্তু মানে সবার পারফরমেন্সে মানে তৃপ্তি পাইছে। তো সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। গতকালকে আমরা হাবিবের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন আসলে ন্যাশনাল টিমের যে স্ট্রাইকিং সংকট সেখানে আপনি একটা বিকল্প হতে পারেন। এর পাশাপাশি আমরা এর আগেও দেখি শুধু ফুটবলার না, ক্রিকেট বলেন, অন্যান্য শুটিং বলেন, অনেক প্রতিভাবান ফুটবলার এসেছে, অনেক প্রতিভাবান অ্যাথলেট এসেছে, কিন্তু পরবর্তীতে তারা ন্যাশনাল লেভেলে গিয়ে আসলে খুব একটা ধরে রাখতে পারে। সেই জায়গায় আপনার জন্য চ্যালেঞ্জিং কি আছে এই অর্জনটাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া? না, এটা চ্যালেঞ্জিং অবশ্যই। আর এটা হলো মূল টিম, এটা হলো ন্যাশনাল টিম না, জুনিয়র ন্যাশনাল টিম না, এটা মূল টিম। তো ওইখানে যায়া তো আমার ভালোভাবে থাকতে হবে বা সিনিয়রদের সাথে ভালোভাবে মেনটেন করতে হবে সব কিছু। কোচ যেভাবে নির্দেশনা দেবে ওইভাবেই থাকতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ এখন আমি জানি না, বাট কোচ যেটা যদি বলে হ্যাঁ আমি রেডি, তো আমি রেডি। ওফ আলহামদুলিল্লাহ, অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয় তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার গাওয়ার পাশম হারাই গেছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র মানে 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল, তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। ভারতের তো ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কারণ যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশে যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো, তো ইনশাল্লাহ আমরা পারছি। আলহামদুলিল্লাহ। অবশ্যই আসলে যখন আমি মাঠে নামলাম লাস্ট মোমেন্টে, তখন টিম অনেক চাপে ছিল। তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি নিজেকে যত কোল রাখতে পারি, তো নিজেকে কোল রাখছি। তারপরে একটা গোল কনসিভ করলাম। তারপরে যখন ট্রাইব্রেকারে গেলাম, আমার চিন্তা একটাই ছিল যে আমি আমার টিমমেটদেরকে একটাই কথাই বলছি যে তোমরা 5টা গোল করো, আমি এর মধ্যে 1-2টা সেভ করবো। নিজের উপর কনফিডেন্স রাখছিলাম। আচ্ছা, এই যে ট্রফিটা আপনি জিতছেন, এটা কাকে জিততে দেখছেন এর আগে বাংলাদেশে আমি জিকু ভাইকেই দেখছি, আর কাউকে দেখি নাই। বা দেশের বাইরে মার্টিনেসকে দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, বা ওর খেলাও অনেক ভালো লাগে। বলেন। আপনি বলছিলেন একটু আগে যে একটা চান্স পেয়ে নিজেকে আপনি প্রুফ করার চেষ্টা করেছেন, তো এটা তো আমাদের জন্য একটা গুড সাইড যে আমরা আসলে বিকল্প পেয়ে গেলাম। শ্রাবণ বা আপনার
এই যে জায়গাটা যেটা বলা হচ্ছে যে আন্ডার-20 হচ্ছে ছায়া দল জাতীয় দল থেকে এখান থেকে কিন্তু প্লেয়াররা ন্যাশনাল টিমে যাবে। আপনার কাছে কি মনে হয়, আপনি কি নিজেকে জাতীয় দলে মানে এইভাবে প্রুভ করে দিতে পারবেন? আমি একটু অ্যাড করতে চাই ভাইয়া, কারণ আমরা যদি জিকো ফার্স্ট চয়েস, তারপর শ্রাবণ আছে, তারপর বেশি হয়ে যাবে, তারপর নিশ্চয়ই আনসার করবে। না, অবশ্যই আমি সবসময় ক্লাবে থাকি বা যেখানেই থাকি আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি এবং ক্লাবে কোচরা যেভাবে বলে সেভাবেই মেনটেনেন্স করার চেষ্টা করি। আমি সবসময় প্র্যাকটিসে বেস্টটা দেওয়ার ট্রাই করি। এখন কোচরা যদি মনে করে গতবার হয়তোবা লিগে মনে করছে যে সিনিয়র ওরা আছে যে ওদেরকে খেলাইছে, এবার হয়তোবা ওদের চিন্তাভাবনায় থাকবে অবশ্যই যে ওকে খেলানো উচিত। যদি কোচ মনে করে তাহলে খেলাবে। ন্যাশনাল টিমে অবশ্যই ন্যাশনাল টিমে অবশ্যই সবার একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমের হয়ে প্রতিনিধিত্ব করা। তো আমি অবশ্যই চেষ্টা করবো যে যদি বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে, যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া, জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয়, তাহলে জুনিয়রদের থেকেও অনেক ভালো ভালো প্লেয়ার বের হবে। প্রথম ম্যাচটা যেটির সঙ্গে হারার ছিল, সেকেন্ড ম্যাচটা যে ফাইনাল ম্যাচে আবার সেখানে নেপাল। এই জায়গাটায় মানসিক যে শক্তি সেটা কতটা কাজ করেছিল আপনাদের জন্য? আসলে ভাই আমরা মানে প্রত্যেকটা ম্যাচ হচ্ছে আমরা ফাইনাল হিসেবে খেলছি, ফাইনাল হিসেবে নিছি। তো হচ্ছে আমরা ওদের সাথে আমাদের কিছু ভুলের কারণে আমরা ম্যাচটা হারছি। তো আমরা পরবর্তী যে ম্যাচটা আমাদের ছিল আমরা সবাই বলছি যে আমরা এই ম্যাচে যে ভুল কাজ করছি, যেটা ভুল হয়েছে নেক্সট টাইম ওই ম্যাচ আমরা এটা ভুল করবো না, এটা যা কি আছে তার থেকে দ্বিগুণ দিয়ে আমরা ম্যাচ উইন করে বেরোবো। তো সবার মেন্টালি স্ট্রং ছিল, আমাদের আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করবো। তো ইনশাল্লাহ আমরা ম্যাচ উইন করে বেরোবো। একটা বিষয় যে হচ্ছে একটা বিষয় যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম আর কি, সবার প্রশ্ন সেটা হচ্ছে কি, আমরা দেখি যে অনেক ফুটবলার অনেক আশা নিয়ে আসে, আমাদেরকে অনেক আশা দেখায়, কিন্তু একটু তারকা খ্যাতি পাওয়ার পরে হারায় যায়। আপনাদের এই টিমটাতে আসলে আপনাদের মেন্টালিটিটা কোন জায়গায় থাকবে? আপনারা প্রত্যেকে নিজেদেরকে কোথায় নিয়ে যেতে চান? কারণ একটা অনিয়ন্ত্রিত জীবনযাপনে একটা অ্যাথলেটকে হারায় দিতে পারে, এটা আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। সো এটা দিয়ে যদি একটু বলেন। আসলে ভাই মানে ইয়ং কালে যখন একটা প্লেয়ার হচ্ছে আপনার অল্প অনেক কিছু পেয়ে যায়, তখন ওর মেন্টালি অনেক হয়ে যায়, মানে অনেক কিছু অল্পতে পেয়ে গেছি, মানে মেন্টালি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। সো আমার মনে হয় যে এই বিষয় থেকে আমরা বেরোয় আসতে পারলে আমাদের জন্য ভালো। কারণ আমরা দেখছি সিনিয়র প্লেয়াররা অনেকে আছে যারা মানে ভালো খেলছে ঠিকই, বাট আস্তে আস্তে হারাই গেছে বা অনেক প্রবলেম হয়েছে। তো দিন শেষে আমি একটা কথা বলবো যে ভালো কিছু করুক, এটা ওর নিজের ভিতর থেকে আসবে ভালো কিছু করা। তো ভালো করলে অবশ্যই এটা ভালোভাবে ধরে রাখা উচিত অ্যান্ড ডে বাই ডে ইমপ্রুভ করা উচিত এটা নিয়ে। আমাদের নতুন সরকার যে আসে ওনাদের কাছে আমার একটাই চাওয়া, যেন আমরা প্লেয়ার যারা চ্যাম্পিয়ন হয়েছি, মানে আমরা যারা ট্রফি আনছি সবাইকে যেন একটু দেখে আর কি, সবার সাথে যেন কথাবার্তা বলে, আমরা তাদের সাথে গিয়ে কথা বলতে চাই। যদি উনি আমাদের সাথে কথা বলে বা এরকম যদি সুযোগ হয়, অবশ্যই আমরা আমাদের পার্সোনাল প্লেয়ারদের ভিতরে ডিসকাস করে যেটা আমরা চাইবো ওটাই হবে, ওটাই কথা বলবো। দর্শক শুনছিলেন আসলে এই মুহূর্তে হেড কোচ নোভা সহ দলের ক্যাপ্টেন শ্রাবণ এবং সেরা গোলকিপার আসিফ, মিরাজুল সবাই কিন্তু একটু কথা বলেছেন। বলতে গেলে এই ফাইনালের যারা হোপস স্টার ছিলেন তারা কিন্তু আমাদেরকে আসলে জানিয়েছেন এই ওয়ার্ল্ড কাপ এদের নিয়ে আসলে বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল নিয়ে তাদের পরিকল্পনাগুলোর কথা। ট্রফিটাকে দেখতে পাচ্ছি, আমরা শেখ আশিককে কিন্তু দেখতে পাচ্ছি ট্রফিটি এবং দ্য বেস্ট গোলকিপারের যে অ্যাওয়ার্ডটা তিনি আসলে নিয়ে এসছেন সেটা সহ একটি ফটো সেশন আরও কাজ করার জন্য। কিছুক্ষণের মধ্যে আসলে এই টিমটি এখন চলে যাবে জাতীয় ক্রীড়া পরিষদে, সেখানে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন এবং তাদের চাওয়া পাওয়ার আরও যে বেশ কিছু জায়গা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে কথা বলবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে একটু ফুলের শুভেচ্ছা তিনি গ্রহণ করছেন। দর্শক আমরা একটু দেখতে পাইছি যে কারা রয়েছেন। ক্যাপ্টেন শ্রাবণ ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। নোভার হাতে নেপালের বিপক্ষে শেষ গোলটি যিনি আসলে করেছিলেন
তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রফিটি নিয়ে তিনি হাতে চলে যাচ্ছেন এই মুহূর্তে। আরও আসলে আমরা চেষ্টা করব, খেলোয়াড়দের সঙ্গে আমরা চেষ্টা করেছিলাম আসলে কথা বলবো, কিন্তু আসলে আমরা সেই সুযোগটি কিন্তু আসলে পাইনি। আমরা দেখতে পাচ্ছি ট্রফি নিয়ে পুরো টিমটি কিন্তু এখন তারা উঠে চলে যাচ্ছেন। আমরা মিরাজের সঙ্গে তারপরও সব ধরনের, এবং তারা শুধু পড়ালেখার একটু কথা বলছেন ক্যাপ্টেন আমাদের বাফুফের কর্মকর্তাদের সঙ্গে, যেহেতু ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন, তারা কি কথাগুলো বলবেন না বলবেন সে ব্যাপারে, এবং শুধু ফুটবল নয় তাদের পড়ালেখার বিষয়গুলো নিয়েও যেন আসলে তারা কথা বলেন, সেই বিষয়টি কিন্তু ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এইটুকু আমি কিন্তু বুঝতে পারছি। এখন পর্যন্ত এই বিষয়টি কিন্তু আসলে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন, তিনি কিন্তু এই জিনিসটি বলেছেন। দর্শক, আরও অনেক ধরনের আমাদের চাওয়া পাওয়া বা ইয়ে থাকবে। এখনই হয়তো খুব বেশি তুঙ্গে নেয়, কারণ তারা মাত্রই কিন্তু সাফের মতো একটা বড় সাফ অনূর্ধ্ব-20 যে টুর্নামেন্টটি এখন পর্যন্ত তখন বাংলাদেশ কিন্তু জিতে নেই, সেইটাই কিন্তু তারা জিতে এসছেন। এবং এখনই যেন এই খেলোয়াড় আবার কোনো সবাইকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে ফুটবলের যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা এদেরকে এখনও নার্সারি করতে হবে। এখন যদি জাতীয় দলে ঢুকার মতো একটা বড় ধরনের চাপ দেওয়া হয়, সেই চাপগুলো কিন্তু সামলানোটা কিন্তু কঠিন হবে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, গ্রুপ ছবি আসলে একটা তোলা হচ্ছে সবাই মিলে, বাফুফের কর্তা ব্যক্তি যারা রয়েছেন এবং এয়ারফোর্সের বিমানবাহিনী অর্থাৎ বাংলাদেশের এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার কাজে আসলে যারা আসলে রয়েছেন সবাই এসছেন। সেই নিরাপত্তা দলের কর্মীদের মধ্যে এয়ারফোর্সের বাহিনী সবাই রয়েছেন, তারাও অনেক সাহায্য সহযোগিতা করেন। সাধারণত আমরা এয়ারপোর্টে এলে যত ধরনের ভিআইপি সহ খেলাধুলার অনেকগুলো কাজ থাকে, সেইখানে আসলে আমরা ওনাদের সর্বাত্মক সহযোগিতা পেয়ে থাকি। আজকেও কিন্তু ঠিক সেই দিনটার ব্যতিক্রম কিন্তু ঘটেনি, আজকে সেটাও একটা জিনিস হয়েছে। তো এই গ্রুপ ছবিটা তোলা হচ্ছে, এটা একটা স্মরণীয় ছবি আসলে বলতে পারেন, যে ঐতিহাসিক বাংলাদেশের স্বাগতিক নেপালকে হারিয়ে আসলে এই টুর্নামেন্টে। এর আগে কিন্তু এই ফাইনালের আগেও কিন্তু আসলে 3বার ফাইনাল খেলেছিল বাংলাদেশ, তার মধ্যে 2বার ভারত এবং 1বার এই নেপালের কাছে হেরেই কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু এইবার আর ইউএফা লাইসেন্সধারী কোচ মারুফুল হকের হাত ধরে কিন্তু সেই স্বপ্নটা বা সেই আক্ষেপটা কিন্তু ঘুচেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের। এবং পরবর্তী অ্যাসাইনমেন্টটা যদি আমি বলি, যে বাংলাদেশের কিন্তু এখানে আসলে নয়, পরবর্তী দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্ব এই কনফেডারেশন অর্থাৎ এএফসি ফুটবল অনূর্ধ্ব-20 কিন্তু একটা আয়োজন রয়েছে, সেখানে কিন্তু তারা সেটা অর্জন করতে হবে, সেখানেও তাদেরকে সাফল্য পেতে হবে। এবং এখনই তাহলে থেমে থাকা আসলে চলছে না, অর্থাৎ যে একদম যে নিঃসার এই টুর্নামেন্ট জয়ের পর সেটাও কিন্তু আসলে একটু কম সুযোগ রয়েছে, কারণ পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য তাদেরকে তৈরি হতে হবে। এবং আশা করা যাচ্ছে এই দায়িত্বটাও হেড কোচ মারুফুল হক হাতেই থাকবেন এবং এই দায়িত্বটা তিনি খুব সুন্দরভাবে তিনি পালন করবেন এবং একইভাবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বর পর এএফসি ফুটবলেও একটি বড় সাফল্য এনে দিবেন হেড কোচ মারুফুল হক। দর্শক, দেখতে পাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার মিরাজের পাশে, এবং তার মাঝখানে সেরা পুরস্কারের ট্রফিটি নিয়ে কিন্তু আসলে চলে যাচ্ছেন। দর্শক, পুরো ফুটবল টিমটি এখন উঠে যাচ্ছে টিম বাসে করে, তারা এখন যাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদে, সেখানে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তারা বসবেন, সেখানে তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া হবে এবং সেই সংবর্ধনার পর তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি এই প্লেয়ারদের কি চাওয়া পাওয়া রয়েছে সেই বিষয়ে তিনি আসলে একটু কথা বলবেন। আমরা একটু সংক্ষেপে চলে যাব মিরাজের কাছে, ঠিক আছে? মিরাজের কাছে একটা প্রশ্নই শুধু আমি একটু জানতে চাইবো। মিরাজ, এখন তো ক্রীড়া পরিষদে যাচ্ছেন, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আপনারা হয়তো কথা বলবেন, ওখানে আপনার সঙ্গে যখন কথা বলবেন আপনাদের আসলে আর কোন কোন, যেহেতু আপনারা রয়েছেন স্টুডেন্ট, আপনাদের পড়ালেখা সহ ভবিষ্যৎ ফুটবলের এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কী কী বলবেন বলে আপনারা ধারণা করছেন? দেখেন, আমি জানি না যে আমরা ক্রীড়ার সাথে দেখা করব কি না, তো যদি দেখা করি টিমমেটরা আছে সবাই আছে, তাদের কাছে একটা
ছোটোখাটো একটা মিটিং করে তারপর তার সাথে কথা বলবো ইনশাল্লাহ। এই বিষয় নিয়ে কি আপনাদের কোনো ইচ্ছা থাকবে কি না যে আপনাদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখার বিষয়টা আসলে ইনক্লুডেড থাকবে কি? হ্যাঁ, সর্বপ্রথম আমি বলবো আমাদের মাঠ নাই, একটা মাঠই কমলাপুর, ঠিক আছে, তাছাড়া কোনো মাঠ নাই আমাদের। তো আমি তাদের যদি বলি থাকি তাহলে আমাদের বলবো যে আমাদের মাঠ করে দিতে 2-3টা। দেখেন ইউরোপে বলেন, ইন্ডিয়া বলেন, আমরা নেপালেও দেখছি ওদের কিন্তু মাঠ আছে, ভালো ভালো মাঠ আছে, আমাদের কিন্তু নাই। আমাদের কমলাপুর আর বঙ্গবন্ধু, তাছাড়া মাঠ আছে। নতুন করে আমাদের হয়েছে বসুন্ধরা। তো এই 2টা না 3টা, আর কমলাপুর তো এখন ওরকম হয়ও না। তো ইনশাল্লাহ তার কাছে যদি যাই, আমার পার্সোনাল বলে আমি বলবো মাঠ চাই। যে সামনে তো আসলে এফসি ফুটবলের একটা আসলে অ্যাসাইনমেন্ট রয়েছে, সেই অ্যাসাইনমেন্টটা আসলে জন্য আপনাদের কোনো পরিকল্পনা বা কোচ কিছু বলেছে? না, এখনও আমাদের রিকভারি টাইম দিছে 3 দিন, তারপর দেখা যাবে। দর্শক দেখতে পাচ্ছেন মিরাজ একটি আসলে কথা বলছিল যে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আসলে দেখা হলে তারা কী কী বিষয় নিয়ে কথা বলবেন, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এবং সেই বিষয়টা তিনি কিন্তু বলেছেন যে মাঠ সংকটের যে বিষয়টা সেটা কিন্তু খুব স্পষ্টভাবে ফুলে উঠেছে এবং বাংলাদেশের সবচেয়ে ফুটবলার না উঠে আসার পেছনে সবচেয়ে বড় কারণটা কিন্তু এই মাঠ, যে মাঠের সংকটের বিষয়গুলো নিয়ে আসলে কথা হয়। সেই মাঠ কিন্তু আসলে একদমই নেই। এই কমলাপুর মাঠ ছাড়া কিন্তু এই ফুটবলাররা তৈরি হওয়ার সুযোগ পায় না এবং সেটাও কিন্তু একটা টার্ফের মাঠ। সেই টার্ফের মাঠে বসে বসে এইরকম একটা এবং সেই টার্ফের অবস্থাও যে কী পরিমাণ ভালো সেটা কিন্তু বলতে পারেন। মারাত্মক রকমের ইনজুরড হতে হয় একটা প্লেয়ারকে সেখানে অনুশীলন করতে গেলে। এটা নিয়েও কিন্তু এর আগে যিনি কোচ ছিলেন হাবিয়ার ক্যাপেরা, জাতীয় দলের ন্যাশনাল টিমের কোচ, তিনি কিন্তু সেখানে প্র্যাকটিস করছেন, তিনি বলেছেন। এবং এর আগে গোলাম রব্বানী ছোটন মেয়েদের ফুটবল দলের জাতীয় কোচ ছিলেন সাবেক, তিনিও কিন্তু এই বিষয়টা অনেকবার বলেছেন যে টার্ফে আসলে কী পরিমাণ পরিশ্রম করতে হয় এবং ইনজুরি হওয়ার যে কী ধরনের কষ্ট রয়েছে সেটা। এমনকি আপনি যদি বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্লাব বসুন্ধরা কিংস রয়েছে, সেই কোচের যে সাবেক অস্কার বুজন, তিনিও কিন্তু আসলে অনুশীলন করতে গিয়ে এখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং লিগের খেলা, ফেডারেশন কাপের একটি খেলাতে তার বেশ কিছু খেলোয়াড় অর্থাৎ ফরেন প্লেয়াররা ছিলেন যারা কিন্তু আহত হয়েছিলেন এবং সেখান থেকে রিকভারি অনেক কঠিন হয়েছিল, যার কারণে কিন্তু বসুন্ধরা কিংস টার্ফে যেন না খেলবে সেই রকম কিন্তু তারা একটা কথা জানিয়েছিলেন এবং এর কারণে ফেডারেশন কাপের মতো একটা বড় টুর্নামেন্ট সেটিতে কিন্তু তারা আসলে কিন্তু করে দিয়েছিলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফুটবল ফেডারেশনের টিম বাসে ইতিমধ্যে আসলে টিম চলে গেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে আসলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যাবেন। আর ক্রীড়া উপদেষ্টার পাশাপাশি যে আবেদন অলরেডি তারা হয়তো টিম বাসেও করবেন এবং এর মধ্যে কিন্তু শুধু যে মাঠের ব্যাপারের পাশাপাশি তারা আরেকটি বিষয় কিন্তু তারা বলেছেন যে তাদের সাম্প্রতিক সময় পড়ালেখা এবং সামনে এএফসি টুর্নামেন্ট আছে, সেই এএফসি টুর্নামেন্টে তারা কি করবেন, কতটুকু খেলবেন, কি করবেন, আপাতত এইগুলো নিয়ে এখন তাদের মাথায় নেই, কারণ কোচ তাদেরকে 3 দিনের একটা রিকভারি সেশনের টাইম দিয়েছেন। এরপর আবার নতুন করে পরিকল্পনা করা হবে। ইতিমধ্যে যেহেতু এত বড় একটা টুর্নামেন্ট, ট্রফি কিন্তু তারা জিতে এসছে, সেই টুর্নামেন্টের ট্রফি জেতার পর এখন আসলে পরিবারের সদস্যদের সঙ্গে তারা আসলে একটু সম্মুখীন হবেন, পরিবারের সদস্যদের সঙ্গে একটু দেখা করবেন। দেখা করার পরে তাদের সঙ্গে কিছুটা ভালো সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করার পর তাদেরও আসলে বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আর একটু যদি বলছে বন্যার মতো একটা পরিস্থিতি আসলে গেছেন, অনেকের পরিবার এখানে আসছেন, তারা অনেকে বাউফের এলিট একাডেমি, কিন্তু যাদের বাড়ি আসলে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইসব এরিয়াতে যারা আত্মীয় তাদের জন্য কিছুটা হলেও একটু আসলে তাদের মনের কী বলবো একটু কষ্ট রয়েছে। হয়তো এই বিষয়গুলো নিয়ে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা হলেও রিকভারি করার চেষ্টা করবেন, তাদের সান্ত্বনা দিবেন। হয়তো অনেক সদস্য এমন হতে পারে 1-2 দিনের জন্য তাদের পরিবারের সঙ্গে যেন একটু দেখা করতে পারেন, সেই সুযোগটাও আসলে করে দেওয়া হবে। আর ইতিমধ্যে যতটা জানতে পারছি অনেক পরিবারের সদস্য হয়তো আগামীকালকে তারা বাফুতেও আসতে পারেন তাদের সদস্যদের দেখার জন্য। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই কথাটি আপনি বলছিলাম যে বাংলাদেশ প্রথমবারের মতো স্থাপন উর্দু ফুটবল ট্রফি জিতে দেশে ফিরেছে বাংলাদেশ এবং সেই ট্রফি জয়ের পর এখন টিম বাসে উঠে গেছে বাংলাদেশ ফুটবল দল এবং এই ট্রফি জয়ের পর এই দলটি এখন চলে যাচ্ছে, এয়ারপোর্ট ত্যাগ করছে একটা নিরাপত্তার চাদরে। সামনে পুলিশের একটি সদস্যদের গাড়ি দেখছি, অর্থাৎ তাদেরকে একটা ভালো নিরাপত্তার মাধ্যমে এখানে নেওয়া যাওয়া হচ্ছে। এর আগে মেয়েদের ফুটবলের জাতীয় দলের ফুটবল জয়ের পর ছাদ খোলা বাসে একটা আসলে আমরা উদযাপন করতে দেখেছি, কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি ছিল সেই দেশের পরিস্থিতির কারণে হয়তো এখন আর সেই ধরনের উদযাপন করা যাচ্ছে না। আমরা আশেপাশে চেষ্টা করছি যে এই টিমটা এখন এই মুহূর্তে চলে যাবে হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদে, সেখানে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাতের পর তারা বাফুফে ভবনে গিয়ে আসলে তাদের সর্বশেষ কার্যক্রমটি শেষ করবেন এবং সেই সর্বশেষ কার্যক্রমটি শেষ করার পরে তারা ফিরে যাবেন হচ্ছেন তাদের পরবর্তী কাজে এবং তাদের বাসা সহ অন্যান্য জায়গায়। তো আপাতত এই আমাদের এখানে মিরপুরের দুঃখিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ যে তথ্যগুলো, এই তথ্য দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি এখন বিদায় নিব এবং পরবর্তীতে অনূর্ধ্ব-20 ফুটবল দিনে আরও যদি কোনো আপডেট থাকে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আদিল আহমেদ শান, তো চ্যানেলের ভেরিফাইড ফেসবুক থেকে। আশা করছি পরবর্তীতে আমরা আবার আপনাদের সঙ্গে যোগ দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।